আচ্ছা, আমরা কোয়ার্টাস ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে শুরুতে। আমরা একটা নিউ ফাইল ওপেন করার জন্য শুরুতে ফাইলে যাব। ফাইল থেকে নিউ প্রজেক্ট উইজার্ড। আ আচ্ছা, আপনারা কেউ যদি রেকর্ড করতে চান তাহলে একটু রেকর্ড করতে পারেন। আ মিটে হচ্ছে ডিরেক্ট রেকর্ডিং এর অপশন নাই। আপনাদের এন্ড থেকে কেউ চাইলে রেকর্ড করতে পারেন। আচ্ছা, তো আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল থেকে নিউ প্রজেক্ট উইজার্ড এ যাব। নিউ প্রজেক্ট উইজার্ড এ আসলে এরকম একটা ইন্ট্রোডাকশন ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সট এ যাব। তারপরে হচ্ছে আমাদেরকে কোন ইন্টারফেসে আমরা সেভ করতে চাই এটা সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আপনারা সরি, কোন ডিরেক্টরিতে সেভ করতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনারা চাইলে ডিরেক্টরিটা চেঞ্জ করে নিতে পারেন। আহ, আচ্ছা, আমার যেই ডিরেক্টরি আছে আমি সেখানেই সেভ করতেছি। তারপরে হচ্ছে আপনাদেরকে ফাইলের একটা নেম দিতে হবে, মানে আমরা যে কাজ করতে চাই সেটার একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিই মার্কস 221। আচ্ছা, তাই বলি আমরা কোয়ার্টাসে হচ্ছে ডিজিটাল সার্কিট ডিজাইন করব। ডিজিটাল সার্কিটে কোড লিখে ডিজাইন করব। ডিজিটাল সার্কিট বলতে গেট, তারপরে মার্কস, এনকোডার, ডিকোডার এসব সার্কিট ডিজাইন করতে পারবো। আচ্ছা, সো এখানে আমরা একটা 2 to 1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করব। 2 to 1 মাল্টিপ্লেক্সারের কোড লিখবো। তো আমরা নাম দিলাম মার্কস 2 to 1। আচ্ছা, দিয়ে আহ, এখান থেকে নেক্সট যাব। আচ্ছা, এই পর্যন্ত করার পরে আমরা আবার ফাইলে আসবো। ফাইল থেকে নিউ, তারপরে হচ্ছে ফাইল নিউ, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ভেরিলগ এইচডিএল ফাইল। তো আমাদের ডিজিটাল সার্কিটের কোডিং করার জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। ভেরিলগ, সিস্টেম ভেরিলগ, তারপরে ভিএইচডিএল। তো আমরা এখানে ভেরিলগে কোডিং করব। আর এইচডিএল বলতে বোঝায় হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো ভেরিলগ হচ্ছে একটা এইচডিএল বা হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আরেক টাইপের ল্যাঙ্গুয়েজ হয় যেটাকে বলা হয় এইচভিএল, হার্ডওয়্যার ভেরিফিকেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমরা এখানে ভেরিলগ এইচডিএল সিলেক্ট করে ওকে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আমাদের কোড লিখতে হবে। আচ্ছা, তো আমাদের যে কোনো ভেরিলগ কোড স্টার্ট হয় হচ্ছে মডিউল দিয়ে আর শেষ হবে মডিউল দিয়ে। তো আমরা প্রথমে মডিউল আর এন্ড মডিউল লিখবো। তারপরে মডিউলের একটা নাম দিতে হবে। আচ্ছা, মডিউলের নাম হবে হচ্ছে আমরা ফাইলের যে নাম দিচ্ছি সেটাই। মার্কস 2 to 1 ছিল আমাদের ফাইলের নাম। সো ফাইলের নাম দিলাম, সরি, ফাইলের নাম, মডিউলের নাম দিলাম। দেন হচ্ছে আমাদেরকে একটা মার্কসে কি কি ইনপুট থাকবে আর আউটপুট থাকবে এটা লিখে দিতে হবে। একটা মার্কসে হচ্ছে আমরা যেহেতু 2 to 1 মাল্টিপ্লেক্সার বানাইতেছি, সো এখানে দুইটা ইনপুট থাকবে, একটা সিলেকশন বিট থাকবে আর একটা আউটপুট থাকবে। আউটপুটকে আমরা ওয়াই দিয়ে লিখলাম। আচ্ছা, দেন আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে এখানে আমরা চারটা ভ্যারিয়েবলের কথা লিখছি, এ বি এস ওয়াই। তো কোনটা কোনটা ইনপুট আর কোনটা কোনটা আউটপুট। আমাদের এখানে ইনপুট হচ্ছে এ, বি আর এস, এই তিনটা হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে ওয়াই।
দেন আমরা এগুলার মধ্যে রিলেশনটা অ্যাসাইন করে দিব। রিলেশন বলতে আহ, যে ইকুয়েশনটা আছে, তো এটাকে আমরা লিখবো এইভাবে, অ্যাসাইন y ইকুয়াল টু, আচ্ছা এখন এদের মধ্যে রিলেশনটা কি দেখেন, আমাদের এস যদি 0 হয় তাহলে আউটপুট হবে হচ্ছে এ, আর এস যদি, সরি, এস যদি 0 হয় তাহলে আউটপুট হবে এ, আর এস যদি 1 হয় তাহলে আউটপুট হবে বি। তো এস যদি 1 হয় তাহলে আউটপুট হবে বি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এস এন্ড বি, মানে এস যদি 1 হয় তাহলে 1 এর সাথে আমরা বি কে এন্ড করলে বি আউটপুটে পাবো, অথবা এস যদি 0 হয় তাইলে আউটপুট পাবো হচ্ছে এ। তো এটাকে কিভাবে লেখা যায় দেখেন, এস হচ্ছে আমাদের 0, তাহলে ইনভার্টেড এস কত, 1। 1 এর সাথে যদি আমরা এ কে এন্ড করি তাহলে আমরা পাবো A। এই লজিকটা কি বোঝা গেছে? এখানে যে কাজটা করছি এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু কোয়েশ্চেন করেন মাঝে। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা মাল্টিপ্লেক্সার সার্কিট বানাইতেছি, সরি মাল্টিপ্লেক্সারের কোড লিখতেছি। তো মাল্টিপ্লেক্সারে আমাদের 2 to 1 মাল্টিপ্লেক্সারে দুইটা ইনপুট থাকে। দুইটা ইনপুট থেকে আমরা সিলেকশন বিটের মাধ্যমে যে কোনো একটা ইনপুটকে আউটপুটে নিয়ে আসি। সো আমাদের ইনপুট হচ্ছে তাইলে এ, বি, আর একটা সিলেকশন বিট দিয়ে দিতে হবে, আর আউটপুটে পাবো আমরা একটা আউটপুট। তো আমরা ডিফাইন করে দিছি যে আমাদের ইনপুট হচ্ছে এ, বি, আর সিলেকশন বিটটা, আর আউটপুট হচ্ছে ওয়াই। এখন ইনপুট থেকে আউটপুটের আনার লজিকটা কি? ইনপুট থেকে আউটপুটের লজিকটা হচ্ছে, আমাদের সিলেকশন বিট যদি 0 হয় তাহলে আমরা আউটপুটে পাবো এ। সো ধরেন আমার সিলেকশন বিট 0, এখানে আমি ইনভার্টেড সিলেক্ট মানে ইনভার্টেড এস, এটা হচ্ছে নট এস। সো নট এস দিলে এস যখন 0, নট এস কত, 1, তাই না? মানে ইনভার্টেড এস হচ্ছে 1। সো সিলেকশন বিট যখন 0, এইটুকু হচ্ছে তখন 1। 1 এর সাথে যদি আমি কাউকে এন্ড করি তাহলে ধরেন 1 এর সাথে 1 কে এন্ড করলে আউটপুটে 1 পাই, আর 1 এর সাথে 0 কে এন্ড করলে আউটপুটে 0 পাই। তার মানে 1 এর সাথে আমি যাকে এন্ড করতেছি আউটপুটে তাকেই পাবো। তো আমি যদি 1 এর সাথে এ কে এন্ড করি তাহলে আউটপুটে এ পাবো। আর যখন আমার সিলেকশন বিট হচ্ছে 1, তখন আমি আউটপুটে চাই হচ্ছে বি ইনপুটটাকে। তো সিলেকশন বিট যদি 1 হয়, 1 এর সাথে বি কে এন্ড করলে আউটপুটে বি পাবো। আর তখন ইনভার্টেড এস হবে হচ্ছে 0, 0 সাথে কাউকে এন্ড করলে 0 পাই। সো এখানে আমরা মাঝে যেটা দিছি এটা হচ্ছে অর সাইন। অর গেট ইউজ করতে চাইলে আমরা এই সাইনটা দিব, আর এন্ড গেট ইউজ করতে চাইলে এন্ড, যদি নট ইউজ করতে চাই তাহলে এরকম একটা ডিফারেন্স সাইন। এখন কি বুঝতে পারছেন? আমার এস যদি 0 হয়, জি স্যার। 0 হইলে 0 সাথে 0 কে ইনভার্ট করে দিচ্ছি, তাহলে 1 এর সাথে এ ক্যান্ড করলে এ পাবো, আর 0 এর সাথে বি ক্যান্ড করলে বি পাবো। তো এখান থেকে এটা আউটপুটে চলে যাবে। আর যদি আমার সিলেকশন বিট হয় 1, তাহলে 1 এর সাথে বি কে এন্ড করলে বি পাইতেছি, আর এখানে 0 এর সাথে এ কে এন্ড করলে 0 পাইতেছি। তো বিটা আউটপুটে যাবে। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত করার পরে আমরা হচ্ছে এখানে স্টার্ট কম্পাইলেশন আইকন আছে, এটা ক্লিক করব। তারপরে হচ্ছে সেভ দিতে বলবে। তো আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এটা সেভ করলাম। আহ, আচ্ছা, সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, মানে নরমালি যেভাবে সেভ করি। কন্ট্রোল এস দিয়ে আমাদের ফাইল নেম হবে, যেই মডিউল নেম দিছি marks221, এটাই আমাদের ফাইল নেম দিতে হবে। তো ফাইল নেম marks221 দিয়ে সেভ করলাম। এরপরে আমরা কম্পাইল দিব।
আচ্ছা, তো কম্পাইলেশন ডান। এখানে মেসেজ আসছে ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল বাই ওয়ার্নিংস। তো ওয়ার্নিং থাকে বাট এখানে যদি এরর আসে তাইলে হচ্ছে এখানে এরর মেসেজটা শো করবে, তখন আমরা এররে ডাবল ক্লিক করব। এখানে যেহেতু এরর আসে না, ওকে দিয়ে দিলাম। তো কম্পাইলেশন ডান। এখন হচ্ছে আমরা ওয়েব ফর্ম দেখতে চাই, মানে আমরা যে কোডটা লিখছি সেটা ঠিক আছে কিনা। তো ওয়েব ফর্ম দেখার জন্য আমাদের ফাইল থেকে নিউ এ যাব। নিউ থেকে হচ্ছে আমরা ভেক্টর ওয়েব ফর্ম ফাইল সিলেক্ট করব, দেন ওকে ক্লিক করব। আচ্ছা, এখানে নেম ভ্যালু এড এটার নিচে এসে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক থেকে ইনসার্ট যাব। ইনসার্ট নোড অর বাস এটাতে ক্লিক করব। আচ্ছা, নোড অর বাসে ক্লিক করার পরে এখানে আমরা নোড ফাইন্ডারে আসবো। নোড ফাইন্ডারে ক্লিক করে নোড ফাইন্ডার থেকে আমরা লিস্টে ক্লিক করব। লিস্ট ক্লিক করলে দেখেন এখানে আমাদের সব ইনপুট আউটপুট গুলা চলে আসছে। তো আমরা একটা করে আচ্ছা, সবগুলা ইনপুটকে আমরা একবারে সিলেক্ট করতে পারি এখান থেকে। এইভাবে সিলেক্ট করে আমরা রাইট অ্যারো এটাতে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। দেন এখান থেকে আমরা ওকে ক্লিক করলে দেখবো এখানে সবগুলা ইনপুট আউটপুট চলে আসছে। তো দেখেন ইনপুট গুলা হচ্ছে আমি নিজের মতন ডিফাইন করতে পারবো, আর আউটপুটটা আমার লজিক অনুযায়ী এখানে অটো দেখাবে। মানে আমার যে কোড লিখছি সেই কোড অনুযায়ী আউটপুট কি আসার কথা সেটা আসবে। তো এখন আমরা ইনপুটের পিরিয়ড এগুলা সিলেক্ট করতে চাই। সিলেক্ট করার জন্য দেখেন আমরা প্রথমে এই ইনপুটটার উপরে ক্লিক করছি, এটা সিলেক্ট হয়েছে। তারপরে আমরা এখানে একটা ক্লকের আইকন দেখতেছি, ওভাররাইড ক্লক। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্টার্ট টাইম, স্টপ টাইম, এন্ড টাইম, পিরিয়ড এগুলা ডিফাইন করে দিতে পারবো। তো আমরা এর জন্য পিরিয়ড সেট করতেছি 10 ন্যানো সেকেন্ড, আর ডিউটি সাইকেল 50% রাখতেছি। দেন ওকে দিলাম। তো এর একটা ওয়েব ফর্ম আসছে, মানে ইনপুটের ওয়েব ফর্ম গুলো আমরা ডিফাইন করে দিতেছি। তারপরে বি সিলেক্ট করব। বি এর পিরিয়ড আমরা সেট করি হচ্ছে 5 ন্যানো সেকেন্ড। তারপর এস সিলেকশন বিট, এটার পিরিয়ড আমরা সেট করি হচ্ছে ধরেন 20 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এ পর্যন্ত সেট করার পরে আমরা ভেক্টর ওয়েব ফর্ম ফাইলটাকে আবার সেভ দিব কন্ট্রোল এস দিয়ে। এটাও সেম নামে সেভ করতে হবে, মার্কস 221, মানে আমাদের মডিউল নাম যেটা ছিল সেটা দিয়ে আমাদের সবগুলা ফাইলকে সেভ করতে হবে। যে ভেরিলগ কোডটা লিখছি সেই ফাইলটা, ভেক্টর ওয়েব ফর্ম ফাইলটা সবগুলোর নাম সেম হবে। ওকে, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে একটা ব্লু আইকন আছে, স্টার্ট সিমুলেশন। সিমুলেশনে ক্লিক করব। আচ্ছা, তো সিমুলেটর বা সাকসেসফুল এই মেসেজ আসছে, ওকে দিলাম। আচ্ছা, এখন উপর থেকে প্রসেসিং অপশনে যাব। প্রসেসিং এ গিয়ে সিমুলেটর টুলে যাব। সিমুলেটর টুল থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন ধরনের সিমুলেশন করতে চাই, টাইমিং নাকি ফাংশনাল।
তো দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল মাল্টিপ্লেক্সার চিন্তা করব, প্র্যাকটিক্যাল মাল্টিপ্লেক্সারে ইনপুট আর আউটপুটের ট্রানজিশনটা যখন হবে সাথে, সাথে কিন্তু সরি ইনপুটের ট্রানজিশনটা যখন হবে আউটপুটটা কিন্তু সাথে, সাথে চেঞ্জ হবে না। একটা ডিলে থাকবে। বাট আমরা যদি আ আ আইডিয়াল কেস চিন্তা করি, আইডিয়াল কেস চিন্তা করলে হচ্ছে আমার ইনপুটটার ট্রানজিশন যখন হবে আউটপুটের ট্রানজিশনও সাথে, সাথে হওয়া উচিত। বাট প্র্যাকটিক্যাল কেসে একটা ডিলে থাকবে। সো আমরা যদি প্র্যাকটিক্যাল কেস দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের টাইমিং সিলেক্ট করতে হবে। আর যদি আমরা আ জাস্ট আইডিয়াল কেসটা দেখতে চাই যে আমার আউটপুট ঠিক মতন কাজ করতেছে কিনা তাহলে ফাংশনাল সিলেক্ট করব এখান থেকে। আচ্ছা, ফাংশনাল সিলেক্ট করার পরে জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট এটাতে ক্লিক করব। আচ্ছা, আরেকটা মেসেজ আসবে এটাতে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই এটা বড় করে দিতেছি। এখন দেখেন মিলায় যে আমাদের সিলেকশন বিট যখন 0 তখন আউটপুটে আসার কথা হচ্ছে আ সিলেকশন বিট যদি 0 থাকে আচ্ছা, এখানে আমাদের এই পার্টটুকু থেকে মনে হয় আউটপুটটা ঠিক আছে। আ এখানে আমরা টাইমিং এনালাইসিস দিছি পরে। টাইমিং এনালাইসিস দিলে হচ্ছে সিলেকশন বিট যখন 1 সিলেকশন বিট 1 হইলে আউটপুট আসতেছে হচ্ছে সিলেকশন যদি 1 হয় তাহলে আউটপুটে আসার কথা বি। তো এখানে বিটা আউটপুটে আসতেছে বাট একটু ডিলে হইতেছে। দেখেন বিটা এখান থেকে স্টার্ট হইতেছে বাট এখানে এসে আবার এটা চেঞ্জ হইতেছে। আ আচ্ছা,
আচ্ছা, এখন ঠিক আসছে। দেখেন আমাদের সিলেকশন বিট যখন 0, সিলেকশন বিট 0 হইলে আউটপুটে A আসার কথা। তো আউটপুটে A আসতেছে যতক্ষণ আমার সিলেকশন বিট 0, এটাই রিপিট হইতেছে আউটপুটে। আবার যখন সিলেকশন বিট 1, সিলেকশন বিট 1 হইলে আউটপুটে আসার কথা B। সো এখান থেকে আমার B টাই আউটপুটে আসতেছে। আবার যখন সিলেকশন বিট 0 হইছে, তখন আউটপুটে A টা রিপিট হইতেছে। আবার সিলেকশন বিট যখন 1, তখন B আসতেছে আউটপুটে। এটা কি বুঝতে পারছেন? বোঝা গেছে সবার? আচ্ছা, কারো যদি বুঝতে প্রবলেম থাকে তাহলে রেসপন্ড করেন। আচ্ছা, আমরা আরো একটা টাস্ক ক্রিয়েটার করি। আমরা একটা 4 to 1 মার্কস এর জন্য কোড লিখি। ফাইল থেকে প্রথমে নিউ প্রজেক্ট উইজার্ড যাব। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা 4 to 1 মার্কস এর কোড লিখতে চাইতেছি। সো প্রথমে আমরা ফাইলটাকে সেভ করি। তো এটার নাম দিব মার্কস 4 to 1, আর মডিউল নেমও সেম হবে, মডিউল মার্কস 4 to 1। আচ্ছা, তো 4 to 1 মার্কস এর জন্য আমাদের ইনপুট থাকবে 4টা, এ, বি, অথবা আমরা এভাবে লিখতে পারি ইন 1, ইন 2, ইন 3, ইন 4। আর সিলেকশন বিট থাকবে 2টা। তো S1, S2, আর একটা আউটপুট থাকবে।
আচ্ছা, তো আমাদের ইনপুট হচ্ছে এখানে in1, in2, in3, in4, s1, s2 আর আউটপুট হচ্ছে y। আচ্ছা, এবার এটার লজিক কি হবে কেউ বলতে পারবেন? 4 to 1 মাল্টিপ্লেক্সারের এখানে লজিক কি হবে? Sir, in and B something. হ্যাঁ বলেন। Sir, in and one something this. আচ্ছা দেখেন, ইনপুট 1টা কখন আউটপুটে আসবে? ইনপুট 1টা আসবে যখন আমার s1 s2 দুটোই 0, তাই না? তো এটা আসার লজিকটা হচ্ছে ইনভার্টেড s1 and inverted s2 and in1 or ইনপুট 2 কখন আসবে? যখন আমার s1 মানে ইনপুটটা হচ্ছে 0 1। সো s2 এটাকে যদি আমরা এমএসপি ধরি, মানে আহ, ধরেন 0 1 বলতেছি, সো 1টা হচ্ছে s1 আর 0টা হচ্ছে s2, সো এমএসপি হচ্ছে আমার s2। তাহলে এমএসপি টা 0, এলএসবি হচ্ছে 1 and y2। আচ্ছা, তারপরে y3 সরি in3 আসবে হচ্ছে যখন যখন আমার সিলেকশন বিট হচ্ছে 1 0, সো s2 1 আর s1 হচ্ছে 0, তখন আউটপুটে আসবে in3। আর লাস্ট হচ্ছে in4 যখন দুইটাই 1। এটা কি বুঝতে পারছেন? কোডটা কি বোঝা গেছে? দেখেন, আমার যখন s2 দুইটাই 0, তখন আউটপুটে আসবে ইনপুট 1। যখন s2 0 and s1 1, তখন আউটপুটে আসবে ইনপুট 2। যখন আমার s2 s1 0, তখন আউটপুটে আসবে in3। আর যখন দুইটাই 1, তখন আউটপুটে আসবে in4। আচ্ছা, কোড লেখা হলে আমরা কম্পাইল দিই। আচ্ছা, তো কম্পাইল হয়েছে উইদাউট এরর। তারপরে হচ্ছে আমরা ফাইল থেকে নিয়ে যাব, দেন ভেক্টর ওয়েব ফর্ম ফাইল সিলেক্ট করব। একটা ভেক্টর ওয়েব ফর্ম ওপেন হইলো। দেন এখান থেকে আমরা ইনসার্ট যাব, ইনসার্ট নোড আর বাস, নোড ফাইন্ডার। তারপর নোড ফাইন্ডার থেকে লিস্ট, লিস্ট থেকে আমরা সবগুলা সিলেক্ট করে এপাশে নিয়ে আসবো। দেন ওকে ক্লিক করব। ওকে। আচ্ছা, এবার ইনপুট গুলার একটা ভ্যালু সেট করি।
ধরেন এটা হচ্ছে আমার পিরিয়ড 2 ন্যানোসেকেন্ড, তারপরেরটা ডাবল, এটা হচ্ছে 4 ন্যানোসেকেন্ড, এটা দিলাম যেই হচ্ছে 8 ন্যানোসেকেন্ড, লাস্টেরটা 16 ন্যানোসেকেন্ড। আচ্ছা, সিলেকশন 1 এটা আমরা ধরেন 10 দিলাম, আর সিলেকশন 2 এটা দিলাম হচ্ছে 20। এবার আচ্ছা, এবার এটাকে সেভ দিতে হবে সেম নামে, মার্কস 421। আচ্ছা, দেন আমরা সিমুলেশন দিই। আচ্ছা, এই কাজটা করার পরে আমরা যে সিমুলেটর টুল সিলেক্ট করছি, যখন ফাংশনাল নেটলিস্ট সিলেক্ট করার পরে আবার সিমুলেশন দিতে হবে আরেকবার। তো আরেকবার সিমুলেশন দিলে দেখেন আমাদের শুরুতে একটা ডিলে ছিল, ডিলেটা আসবে না। এখন আমাদের শুরু থেকেই ওয়েভফর্মটা ঠিক হয়ে গেছে। তো শুরুতে আমাদের সিলেকশন বিট দুইটা ছিল 0 0 0 0 0 থেকে আমরা আউটপুট এক্সপেক্ট করি হচ্ছে এ আসবে, মানে ইনপুট 1 আসবে। তো এখানে দেখেন ইনপুট 1টা আসতেছে আউটপুটে। তারপরে যখন আমাদের সিলেকশন বিট হইলো S2 যেহেতু বড়, তো S2 কে উপরে রাখি। আচ্ছা, এখানে S2 হচ্ছে 0 আর S1 হচ্ছে 1, তাহলে আমাদের সিলেকশন বিট দুইটা হচ্ছে 0 1। 0 1 হলে আউটপুটে আসার কথা বি, ইনপুট 2। সো এখান থেকে ইনপুট 2 আসার কথা, দেখেন এখানে ইনপুট 2 হচ্ছে 0, এই পয়েন্টে এসে 1 হয়েছে। তারপরে এটা হচ্ছে এই পর্যন্ত 0 আছে। তো আমার এখানে এটা 0 পর্যন্ত আছে। তারপরে হচ্ছে আমার সিলেকশন বিট হচ্ছে 1 0। সো সিলেকশন বিট যদি 1 0 হয় তাহলে আউটপুটে আসার কথা ইনপুট 3। সো ইনপুট 3 এখানে 0 ছিল, এখানে এসে 1 হয়েছে, আউটপুটে এখানে এসে 1 হয়েছে। তো এটা পুরাটা ম্যাচ করতেছে আই গেস। এটা কি বুঝতে পারছেন কোডটা? জি স্যার। আচ্ছা, এখন এই কাজটা করার আরো ইজি ওয়ে আছে। আচ্ছা, এটাকে যদি আমরা আরো ইজিলি করতে চাই তাহলে দেখেন আমাদের সিলেকশন বিটটা সিলেকশন হচ্ছে 2 বিটের, 2টা বিট থাকবে। তো আমরা এটাকে একবারে ডিফাইন করতে পারি। একবারে ডিফাইন করতে চাইলে এভাবে লিখবো 1:0 সিলেকশন, আর আউটপুট হচ্ছে আউটপুট এরকমই থাকবে। দেন আমরা এখানে ইনপুট 1 বিটের হচ্ছে ইনপুট 1 2 3 4 এগুলো ডিফাইন করলাম। তারপরে 2 বিটের ইনপুট হচ্ছে সিলেকশন। আচ্ছা, এই যে আমি 1,0 লিখলাম, এটা দিয়ে বোঝায় হচ্ছে সিলেকশন বিটটা 0 থেকে 1 বিট পর্যন্ত থাকবে। 0 থেকে 1 বিট পর্যন্ত বলতে রাইট সাইডে হচ্ছে 0 বিট থাকবে আর লেফট সাইডে হচ্ছে
পার্স ঠিক থাকবে, মানে এমএসপি হচ্ছে রাইট লেফট সাইডে আর রাইট সাইডে এলএসপি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আহ, আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে চাই। এখানে আমরা, আপনারা সি প্রোগ্রামিং এ কেস শিখছেন না? সি প্রোগ্রামিং এ কেস দিয়ে কাজ করা শিখছেন। তো এখানে আমরা কেস দিয়ে কাজ করতে চাই। তো কেস দিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, একটা অলওয়েজ ব্লক আনবো। অলওয়েজ কি করে এটা একটু পরে বলতেছি। অলওয়েজ লিখে বিগিন, তারপরে এন্ড দিব। আচ্ছা, এবার অলওয়েজ এর ভিতরে আমরা লিখবো কেস সিলেকশন। আচ্ছা, তো এখানে কি হচ্ছে বলি। অলওয়েজ ব্লকটা আমরা ইউজ করি হচ্ছে, আমাদের দেখেন অলওয়েজ এট দ্য রেট স্টার। স্টার দেওয়া মানে আমাদের এখানে যদি যে কোনো একটা ইনপুট চেঞ্জ হয়, যে কোনো একটা ইনপুট চেঞ্জ হইলেই অলওয়েজ ব্লকের ভিতরের এই পার্টটা কাজ করবে। সো এটা আমরা মেইনলি ইউজ করি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। সিকোয়েন্সিয়াল সার্কিট কি, এটা তো আপনারা বুঝেন। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যেসব সার্কিটে ক্লক ইউজ হয়, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। আর আহ, আরেকটা সার্কিট হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল হচ্ছে নরমালি যেগুলাতে যে কোনো একটা ইনপুট চেঞ্জ হলে সাথে সাথে আমাদের আউটপুট চেঞ্জ হয়, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। তো এখানে আমাদের মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। এখানে আমাদের যেহেতু কোনো ক্লক ইউজ করতে হইতেছে না, বাট মাল্টিপ্লেক্সার সার্কিটে আমাদের আউটপুটটা কখন চেঞ্জ হবে, যখন যে কোনো একটা ইনপুট চেঞ্জ হবে। হতে পারে সেটা ইনপুট 1 2 3 4, এগুলা চেঞ্জ হলে আমাদের তখন আউটপুটটা আরেকবার ভেরিফাই করে দেখতে হবে যে আউটপুটে কোনো চেঞ্জ আসবে কিনা। আর সিলেকশন বিট যদি চেঞ্জ হয় তাহলে তো আউটপুট অবশ্যই চেঞ্জ হবে। তো আমরা এখানে অলওয়েজ এট দ্য রেট স্টার দিয়ে বুঝাইছি যে যদি আমাদের যে কোনো একটা ইনপুট চেঞ্জ হয় তাহলে আমাদের অলওয়েজ ব্লকের ভিতরের যে স্টেটমেন্টটা আছে এই পুরাটা রান করবে। সো অলওয়েজ ব্লক দিয়ে আমরা এখানে যে ইনপুটটা চেঞ্জ হলে এইটা কাজ করতে হবে সেটা বুঝাই আর কি, মানে সেটা অলওয়েজ ব্লকের ভিতরে লিখি। সো এটা সিকোয়েন্সিয়াল সার্কিটে কিভাবে ইউজ হবে, ধরেন একটা ফ্লিপ ফ্লপে কি হয়, ফ্লিপ ফ্লপে হচ্ছে আমাদের যে কোনো একটা ইনপুট আউটপুটে আসে যখন ক্লকের পজিটিভ এজ পাই। সো এখানে আমরা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে লিখতাম অলওয়েজ এট দ্য রেট পজেজ ক্লক। পজেজ ক্লক এভাবে লিখি। তো ক্লকের পজিটিভ এজ আসলে অলওয়েজ ব্লকের ভিতরের পার্টটা রান হবে, এছাড়া অলওয়েজ ব্লকের ভিতরের পার্ট রান হবে না। আর এখানে যেহেতু এটা কম্বিনেশনাল সার্কিট, তো যে কোনো ইনপুট চেঞ্জ হলেই আউটপুট চেঞ্জ হতে পারে। তো এখানে আমরা স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে বুঝায় যে কোনো ইনপুট চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আমরা ভিতরে লিখছি কেস সিলেকশন। তো এটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে যে সিলেকশন বিট যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কেস এর ভিতরের স্টেটমেন্ট গুলা রান করবে। তো সিলেকশন বিট যদি 0 0 হয় তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে ইনপুট 1। সিলেকশন বিট যদি 0 1 হয়, আচ্ছা এখানে 0 1 দিয়ে বুঝাইতেছে এই যে এই বিটটা হচ্ছে 0, এই বিটটা হচ্ছে 1। সো লেফট সাইডের বিট 0 এটা, আর রাইট সাইডের বিট এটা হচ্ছে 1। তো আমি যদি রাইট সাইডের বিটটা অ্যাক্সেস করতে চাই তাহলে এটা লিখতে হবে হচ্ছে এইভাবে, সিলেকশন 0। 0 দিয়ে বুঝাইতেছে যে 0th বিট। আর আমি যদি লেফট সাইডের বিটটা অ্যাক্সেস করতে চাই তাহলে এটা হবে সিলেকশন 1। আচ্ছা, তো আমার সিলেকশন বিট যদি হয় 0 1 তাহলে আউটপুটে আসবে ইনপুট 2। সিলেকশন বিট যদি হয় 1 0 তাহলে আউটপুটে আসবে ইনপুট 3। সিলেকশন বিট যদি হয় 1 1 তাহলে আউটপুটে আসবে ইনপুট 4।
আর যদি কোনো সিলেকশন বিট না থাকে তাহলে আউটপুটে একটা ডোন্ট কেয়ার টার্ম থাকে, মানে যা ইচ্ছা থাকতে পারে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি অলওয়েজ ব্লক ইউজ করি তাহলে অলওয়েজ ব্লকের ভিতরে আমরা আউটপুটটাকে আউটপুটের ভিতরে কিছু একটা অ্যাসাইন করতেছি। সো অলওয়েজ ব্লকের ভিতরে যদি আমরা আউটপুটে কিছু অ্যাসাইন করি তাহলে আমাদের এখানে আউটপুটটাকে রেজিস্টার টাইপ হিসেবে ডিফাইন করতে হবে। মানে আউটপুটের ভ্যালুটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাদের রেজিস্টার ইউজ করতে হয়। মানে আউটপুটের ভ্যালুটা স্টোর করে রাখতে হবে আরকি। এজন্য আমাদের এখানে রেজিস্টার টাইপ ইউজ করতে হয়। মানে আমরা যেই ভ্যারিয়েবল এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করব সেই ভ্যারিয়েবলকে রেজিস্টার টাইপ হিসেবে ডিফাইন করতে হবে। আচ্ছা, সো এই পর্যন্ত কোড লিখলাম, দেন সেভ দিলাম, কম্পাইল দেই। আচ্ছা, এখানে ৪ টা এরর বলছে। আচ্ছা, তো এরর লাইন গুলাতে দেখেন আমাকে এরকম সাইন দিয়ে দেখায় দিছে। সো একটা এরর হচ্ছে আমি এইখানে এই বিটের নাম্বারটা মেনশন করতে পারবো না। মডিউলে যখন ইনপুট লিখতেছি জাস্ট সিলেকশন লিখতে হবে। এখানে আমি বিটের নাম্বার মেনশন করব না। আচ্ছা, এটা উঠায় দিলাম, দেখি এখন কি হয়। আচ্ছা, এখন কোনো এরর আসে নাই। সো আমার এরর শুধু এটাই ছিল যে আমি এই মডিউলে যখন ইনপুট আউটপুট ডিফাইন করছি এখানে আমি বিট নাম্বারটা লিখে দিছিলাম। এটা লেখা যাবে না। আচ্ছা, সো কম্পাইল হয়েছে। কম্পাইল হওয়ার পরে আমরা আবার ভেক্টর ওয়েবফর্ম ফাইল ওপেন করব। দেন ইনসার্ট নোড অর বাস, নোড ফাইন্ডার লিস্ট। আচ্ছা, ইনপুট 1 এর পিরিয়ড আমরা দিছিলাম হচ্ছে 2 ন্যানো সেকেন্ড। ইনপুট 2 ছিল হচ্ছে 4 ন্যানো সেকেন্ড। ইনপুট 3 ছিল হচ্ছে 8 ন্যানো সেকেন্ড। ইনপুট 4 ছিল 16 ন্যানো সেকেন্ড। সিলেকশন বিট সিলেকশন 1 এটা সেট করছিলাম, এটা দিই হচ্ছে 20। আচ্ছা, এটা 10 দিই। আর সিলেকশন 0 হচ্ছে 5। সেট করার পরে সিমুলেশন সিমুলেশন দেওয়ার আগে আমাদের সেভ করতে হবে। সেই সেভ করতেছি, রিপ্লেস করতে বললে ইয়েস দিব। আচ্ছা, সেভ করার পরে আমরা সিমুলেশন দিব। আচ্ছা, এখানে একটা এরর আসছে, বলছে আমাদেরকে ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট রান করতে। সো প্রসেসিং এ গিয়ে আমরা সিমুলেটর টুলে ফাংশনাল সিমুলেটর নেটলিস্ট জেনারেট করি, দেন রান দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এখন সিমুলেটর সাকসেসফুল, কোনো এরর আসে নাই। আচ্ছা, সো শুরুতে যখন আমাদের সিলেকশন বিট 00, দেখেন এখানে আমাদের এই দুইটা বিটের দিকেও তাকাইতে হইতেছে না। এই দুইটা বিট ছাড়াই আমরা এখানে দেখতে পারি
সিলেকশন বিট যখন 0 0 তখন আউটপুটে এ আসার কথা। সো এ কি আসছে? আসছে। এই পর্যন্ত আমাদের এ আসার কথা, এ আসছে। তারপরে এখানে সিলেকশন বিট হচ্ছে 1 মানে 0 1। 0 1 হলে আউটপুটে বি আসার কথা। সো এখানে বি হচ্ছে 1। সো বি আসতেছে। এই পর্যন্ত বি আসছে ঠিক মতন। এখানে আমাদের সিলেকশন বিট হচ্ছে 2 মানে 1 0। 1 0 আসলে আউটপুটে আসার কথা ইনপুট 3। ইনপুট 3 এখন আছে হচ্ছে 1। সো এই পুরাটুকু সময় 1 থাকার কথা। হ্যাঁ 1 আসছে। তারপরে আমাদের সিলেকশন বিট হচ্ছে 3 মানে 1 1। সো সিলেকশন বিট 1 1 হলে আউটপুটে আসার কথা ইনপুট 4। সো এখানে হচ্ছে এই জায়গাটাতে যখন আমাদের সিলেকশন বিট চেঞ্জ হয়েছে তখন দেখেন ইনপুট 4 হচ্ছে 0। সো এতটুকুতে 0। তারপরে এখানে এসে আবার ইনপুট 4 1 হয়ে গেছে। সো আমাদের আউটপুটও 1 হয়ে গেছে। সো 1 কতটুকু সময় ছিল? যতক্ষণ আমাদের সিলেকশন বিট 3 ছিল বা 1 ছিল। বুঝতে পারছেন এটা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা। তো আপনাদের এই এক্সপেরিমেন্টে ল্যাব শিটে হচ্ছে শুধু 2 to 1 মার্কস এরটা দেওয়া আছে। 2 to 1 মার্কস এর কোড আর পুরা প্রসিডিউরটা দেওয়া আছে ল্যাব শিটে। ল্যাব শিট ফলো করলে এটা করতে পারবেন। আর 4 to 1 মার্কসটা এখানে আমি এক্সট্রা করাইলাম। এটাও আপনারা একটু ল্যাব শিটে ল্যাব রিপোর্টে এড করে দিবেন 4 to 1 মার্কস। আর এখানে কিছু কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা দেখেন, আহ ফলোইং আইডেন্টিফায়ার নেমের মধ্যে কোনগুলো আমরা ইউজ করতে পারবো আর কোনগুলো পারবো না। আইডেন্টিফায়ার নেম বলতে আমরা এখানে মডিউল নেম দিছিলাম। আহ, এই যে মার্কস 4 to 1 দিছি, এই মডিউল নেম আমরা কোনগুলো ইউজ করতে পারবো আর কোনগুলো পারবো না। সো মডিউল নেমের ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, যেমন আমরা একটা নাম্বার দিয়ে মডিউল নেম স্টার্ট করতে পারি না। এটা আপনারা কোয়ার্টাসে করে দেখতে পারেন। এই মডিউল নেম যদি দেন তাহলে একটা এরর আসবে, আমরা নাম্বার দিয়ে এটা স্টার্ট করতে পারি না। ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট ক্যাপিটাল লেটারের এখানে দেখেন একটা ডলার সাইন ইউজ করছে, ডলার সাইন ইউজ করা যাবে না মডিউল নেমে। তারপরে পরেরটা ইউজ করা যাবে, এখানে কোনো সমস্যা নাই, এটাতেও সমস্যা নাই। আচ্ছা, এটাতে একটা সমস্যা আছে, রেঞ্জ। রেঞ্জ ইউজ করা যাবে না, কারণ হচ্ছে রেঞ্জ হচ্ছে আমাদের এখানে অলরেডি একটা আহ, কি বলে, মানে এটা অলরেডি একটা ভ্যারিয়েবল টাইপ, মানে ইনপুট আউটপুট যেভাবে আমরা ইউজ করতেছি এটাও এখানে একটা রিজার্ভ ওয়ার্ড, রেঞ্জ। সো রেঞ্জ আমরা কোনো মডিউল নেম হিসেবে ইউজ করতে পারবো না। রেঞ্জ 4 বিট ইউজ করা যাবে আই গেস। তারপরেরটা 13105 কাউন্টার, এটা ইউজ করা যাবে না কারণ নাম্বার দিয়ে স্টার্ট হইতেছে। সো এরকম কিছু রেস্ট্রিকশন আছে। নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, তারপরে রিজার্ভ ওয়ার্ড যেগুলো এগুলো ইউজ করতে পারবো না। আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্রাকচারাল এন্ড বিহেভিয়ারাল কোডস। তো স্ট্রাকচারাল এন্ড বিহেভিয়ারাল কোডস হচ্ছে এখানে আমরা যে কোডগুলো লিখছি এগুলা হচ্ছে বিহেভিয়ারাল কোড। বিহেভিয়ারাল কোড কেন? আমরা জাস্ট এটা লজিক অনুযায়ী বসাইতেছি যে আমাদের ইনপুট যদি 0 0 হয়, সিলেকশন বিট যদি 0 0 হয় তাহলে আউটপুট আসবে ইনপুট 1। আর স্ট্রাকচারাল কোড হচ্ছে আমরা একদম গেট লেভেল স্ট্রাকচার অনুযায়ী কোড লিখি। সো স্ট্রাকচারাল কোডের এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা, স্ট্রাকচারাল কোডের এক্সাম্পল হচ্ছে ধরেন আমরা আহ, একটা এক্সঅর গেট বানাইতে চাই। দুইটা ইনপুট আছে আমার কাছে, এ আর বি। আমি দুইটাকে এক্সঅর করে আরেকটা ইনপুটে রাখতে চাই, অথবা ধরেন একটা অ্যাডার বানাইতে চাই। তো অ্যাডারে কি হয়, আমরা এ আর বি দুইটাকে যদি অ্যাড করতে চাই তাহলে দুইটাকে এক্সঅর অপারেশন করি, সেটাকে আমরা রাখি সামের মধ্যে। তাহলে এক্সঅর সাম এ কমা বি। এখানে কি হইতেছে, আমি এ আর বি কে এক্সঅর করতেছি। এক্সঅর করলে যে রেজাল্টটা পাই সেটাকে আমরা সামের মধ্যে রাখি। আর আরেকটা থাকে ক্যারি। তো ক্যারিতে কি হবে, ক্যারিতে হচ্ছে আমরা এ আর বি কে এন্ড করি, এন্ড করে ক্যারিতে রাখি। তাহলে এখানে এন্ড অপারেশন করব, সেটাকে রাখবো ক্যারিতে, দেন এ আর বি এই দুটাকে এন্ড করব। সো এ আর বি কে এন্ড করতেছি, এন্ড করে রেজাল্টটা আমরা ক্যারিতে রাখতেছি। এটা হচ্ছে স্ট্রাকচারাল কোড। সো স্ট্রাকচারাল কোডে হচ্ছে আমরা একদম গেট লেভেল ডিজাইন করি। আচ্ছা, এখানে ক্যারি ইউজ করা যাবে না কারণ ক্যারি ব্লু কালারে আসছে। তো ক্যারি হচ্ছে ভেরিলগের একটা রিজার্ভ ওয়ার্ড।
এটাকে আমরা ক্যারি 1 2 3 সেরকম কিছু একটা দিতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা গেটের নাম দিয়ে একদম গেট লেভেলের ডিজাইন করি। বুঝতে পারছেন? তো এখানে যে কোডটা আছে সেটা হচ্ছে বিহেভিওরাল কোড। আর যদি আমরা গেটের নাম দিয়ে করি তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচারাল কোড। সো এখানে স্ট্রাকচারাল আর বিহেভিওরাল কোডের এক্সাম্পল দেখাইতে বলছে। এটা আপনারা হচ্ছে অ্যাডার সার্কিটের জন্যই করতে পারেন। মানে অ্যাডারে যেটা বললাম, ২ টা ইনপুট XOR করলে আমরা আ যেটা পাই সেটা হচ্ছে সাম এ রাখি আর এন্ড করলে যেটা পাই সেটা ক্যারিতে রাখি। সেইম জিনিসটাই আপনারা বিহেভিওরাল কোডে যদি লেখেন তাহলে এভাবে লিখবেন অ্যাসাইন সাম ইকুয়াল টু সামে হচ্ছে আমরা XOR করতে চাই। সো XOR অপারেশনের জন্য আমরা যেটা করি A, তারপরে এই সাইনটা দিব B। মানে এই যে উপরের দিকে ডিরেক্টেড এই সাইনটা দিলে XOR অপারেশন হয়। আর ক্যারির জন্য কি করব? এটা হচ্ছে বিহেভিওরাল কোড আর স্ট্রাকচারাল কোড ছিল XOR। সো এখানে স্ট্রাকচারাল আর বিহেভিওরাল এর এক্সাম্পল দেখালাম। সো ল্যাব রিপোর্ট এটা ছোট, টাস্ক এতটুকুই, এখানে এক্সট্রা কিছু করতে হবে না। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এটা রিপোর্টের ৯ নাম্বার হবে? হ্যাঁ, এটা ৯ নাম্বার রিপোর্ট। আচ্ছা, আর এক্সপেরিমেন্ট 7 এর একটা রেকর্ডিং আপনাদেরকে দিচ্ছি। রেকর্ডিং বলতে আমি ল্যাবে জাস্ট স্ক্রিন রেকর্ড করছি। এটা যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমি এটা এখন এক্সপ্লেইন করতে পারি। আমি কি এক্সপ্লেইন করব? দেখেন, এক্সপেরিমেন্ট 7 এ হচ্ছে আমরা একটা NAND গেটের লেআউট ডিজাইন করছি। তো আমি জাস্ট রেকর্ডিং এর লেআউট পার্টটা দেখাইছি। মানে এক্সপেরিমেন্ট 7 এ অনেকগুলা কাজ করতে বলছে। ১ম এ একটা NAND গেটের স্কিমেটিক ডিজাইন করবেন। স্কিমেটিক থেকে ১ম এ ট্রানজিয়েন্ট এনালাইসিস করবেন, ট্রানজিয়েন্ট সিমুলেশন দিবেন। দেন আচ্ছা, ট্রানজিয়েন্ট সিমুলেশনে আপনাদের হচ্ছে সবগুলা টেস্ট কেস দেখাতে হবে। মানে 0 0 0 1 1 0 1 1 সবগুলা কেস দেখাবেন। তারপরে এটার একটা সিম্বল জেনারেট করবেন। সো এই পর্যন্ত কাজ হচ্ছে এক্সপেরিমেন্ট 4 পর্যন্ত যা করছি সেগুলা। এখানে আপনাদের না পারার মতন কিছু নাই। তারপরে হচ্ছে লেআউট জেনারেট করতে হবে। তো লেআউট পার্টটা হচ্ছে লেআউট জেনারেট তো করতে পারবো, বাট ঝামেলাটা হচ্ছে রাউটিং এ বা কানেকশন গুলা দেওয়াতে। সো আমি একটু ভিডিও প্লে করে দেখাই। আচ্ছা, সো আমরা NAND গেটের লেআউট বানাবো। সো প্রথমে একটা NAND এর স্কিমেটিক ড্র করছি। ড্র করার পরে এখানে কানেকশনে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আপনারা সোর্স এর সাথে বডি ২ ভাবে শর্ট করতে পারেন। একটা হচ্ছে এখানে যে NMOS টা আছে, এই NMOS এর বডিকে এই NMOS এর সোর্স এর সাথে শর্ট করতে পারেন। আরেকটা হচ্ছে এই NMOS এর
বডিকে আমরা ডিরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারি, এটাতেও কোনো প্রবলেম নাই। এখন দুইটা কানেকশনের জন্য আমাদের লেআউট দুই রকম আসবে। কিভাবে আসবে এটা একটু আমরা সামনে দেখি। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে এই এনমস এর বডিকে একদম গ্রাউন্ডের সাথে শর্ট করে দিছি, আর এই এনমস এর বডিও গ্রাউন্ডের সাথে শর্ট করছি। আচ্ছা, তারপরে বাকি স্কিমেটিক কমপ্লিট করে লেআউট এক্সেল থেকে লেআউট নিয়ে আসছি। এই স্টেপ গুলা হচ্ছে আগের এক্সপেরিমেন্টে যা করছি সেগুলাই লেআউট জেনারেট করা হয়েছে। আচ্ছা, তো লেআউট আনলে আপনারা দেখবেন এখানে দুইটা পিমস দুইটা এনমস আসছে এভাবে। এখন আহ, এটা যদি আমরা একটু স্কেমেটিকে দেখি, আচ্ছা আমাদের ন্যান্ডের স্কেমেটিকে দেখেন, উপরে যে দুইটা পিমস আছে, দুইটা পিমসের ড্রেন দুইটা কানেক্টেড, আবার সোর্স দুইটাও কানেক্টেড। এই যে এই সোর্সের সাথে এই সোর্স কানেক্টেড, এই ড্রেনের সাথে এই ড্রেন কানেক্টেড। এখন এটাকে যদি আমরা লেআউটে দেখতে চাই, লেআউটে হচ্ছে এটা আমার একটা ড্রেন, এটা আরেকটা ড্রেন, তাহলে এই দুইটা ড্রেন কানেক্টেড থাকবে, এই দুইটা সোর্স কানেক্টেড থাকবে। এখন এটা করার একটা ওয়ে হচ্ছে আমি এখানে একটা মেটাল ওয়্যার টেনে এটার সাথে এটা কানেক্ট করে দিতে পারি, আবার এটার সাথে এটা কানেক্ট করে দিতে পারি। বাট আরেকটা এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা যদি দুইটাকে ওভারল্যাপ করে ফেলি। ওভারল্যাপ বলতে ধরেন এই মসফেটটাকে আমি রোটেট করব, রোটেট মানে মিরর করব বা ফ্লিপ করব। ফ্লিপ করে এইটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো। কি বলছি বুঝতে পারছেন? এই যে ডান পাশের পি মসটা এটাকে আমরা রোটেট করব, রোটেট করে এই ড্রেনটাকে লেফট সাইডে নিয়ে আসবো আর এই সোর্সটাকে রাইট সাইডে নিয়ে আসবো, এনে এই ড্রেনটাকে এটার উপর এনে বসায় দিব। তো এখানে এই কাজটাই করা হয়েছে। রোটেট করে জাস্ট ড্রেন সোর্স উল্টায় দিছি। তারপর আমি যদি মুভ করি, দেখেন এখানে মুভ করলে দেখতে পারবো যে এই ড্রেনটা কানেক্টেড হচ্ছে এই ড্রেনের সাথে, এখানে কানেকশন দেখা যাইতেছে, এই যে এই ড্রেনের সাথে এই ড্রেন কানেক্টেড। তো এখন জাস্ট এই দুটা ওভারল্যাপ করা হবে। তো ওভারল্যাপ করার জন্য আমরা জাস্ট একটা মসফেট কে ড্র্যাগ করে এনে আরেকটার উপরে বসায় দিলেই হবে। এভাবে এনে জাস্ট আমরা বসায় দিব, বসায় দিলে দুটো ওভারল্যাপ হয়ে যাবে। তো এখন দুইটা ড্রেন কানেক্টেড ছিল, দুইটাকে আমরা একসাথে শর্ট করে দিছি। আচ্ছা, এনমস এর ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। এনমস এর ক্ষেত্রে কি কি কানেক্টেড দেখেন, এনমস এর ক্ষেত্রে আমাদের এই এনমস এর সোর্স এর সাথে এটা ড্রেন কানেক্টেড, আর কিছু কিন্তু কানেক্টেড না। তো এখানে আমরা এটার সোর্সের সাথে আহ, এটার সোর্সের সাথে এটা ড্রেন কানেক্টেড। তো এই মসফেটটাকে নিয়ে এসে এটার এখানে বসা দিব, মানে এই ড্রেনটাকে এই সোর্সের সাথে কানেক্ট করে দিব। আচ্ছা, এই যে কানেক্ট করছি এখানে কিন্তু একটা ম্যাজিক হয়ে গেছে দেখেন। মাঝে একটা কন্টাক্ট ছিল, মানে এখানে যখন আমরা তিনটা কানেক্ট করছি, তিনটা কন্টাক্ট ছিল, এখানে কিন্তু একটা কন্টাক্ট ভ্যানিশ হয়ে গেছে। কেন ভ্যানিশ হয়েছে? এটা রিজন হচ্ছে আমরা এখানে শর্ট করছি কি কি, এই যে লেফট সাইডে যে এনমসটা ছিল এটার ড্রেনের সাথে এটার সোর্সকে, সরি এটার সোর্সের সাথে এটা ড্রেনকে শর্ট করছি। তো সোর্স ড্রেনকে যদি শর্ট করে দেই, এই সোর্সের সাথে এই ড্রেনকে শর্ট করছি, এই কানেকশনটা ছাড়া এখানে কি আর কোনো কানেকশন আছে? এখানে তো আর কোনো কানেকশন নাই। কানেকশন যদি না থাকে এখানে তো আমাদের কন্টাক্টের দরকার নাই। তো আমরা যখন দুইটাকে ওভারল্যাপ করি তখন আমাদের সফটওয়্যারই এই মাঝের কন্টাক্টটাকে অটোমেটিক ভ্যানিশ করে দিবে।
বাট শুরুতে যে প্রবলেমটা বলছিলাম যে আপনারা যদি বডির সাথে এই সোর্সটা কানেক্ট করেন, মানে এই বডির সাথে এই সোর্স কানেক্ট করলে এখানে কিন্তু আরেকটা কানেকশন থাকবে। সো তখন এটার সাথে যেহেতু আরেকটা কানেকশন আছে এই সোর্সের সাথে, তখন আপনাদের এটা এরকম হবে না, মানে এই কন্টাক্টটা ভ্যানিশ হবে না। তো কন্টাক্ট ভ্যানিশ না হলে প্রবলেম নাই, বাট ওটার জন্য আরেকটা কানেকশন বাড়বে আপনাদের। কি কানেকশন বাড়বে এটা আরেকটু সামনে গিয়ে দেখতেছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনারা পুরো জিনিসটাকে একটু মুভ করলে বুঝতে পারবেন কার সাথে কি কানেক্টেড হবে। তো আমি এখানে মুভ করে দেখছি যে আমার এই ইনপুটটা কানেক্টেড হচ্ছে এই দুইটা গেটের সাথে। আচ্ছা, এখানে আমার অনেকবার রাউটিং চেঞ্জ করতে হয়েছে কারণ হলো ওভারল্যাপ হয়ে যাইতেছিল অনেকগুলো। এখানে মেটাল লেয়ার ওভারল্যাপ হয়ে এই লেয়ারটা কানেক্টেড হবে হচ্ছে আউটপুটের সাথে আর এটার সাথে, এই ড্রেনের সাথে। তো এটা কানেক্ট করার জন্য আমার এই কানেকশনটা বেশ কয়েকবার চেঞ্জ করতে হচ্ছে। এটা একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন কি প্রবলেম হইতেছিল। আচ্ছা, কানেকশন গুলা বোঝার ওয়ে হচ্ছে আপনারা ইনপুট আর আউটপুট এই দুইটাকে একটু মুভ করবেন। ইনপুটের এটাকে যদি আপনারা একটু উপর নিচে মুভ করেন তাহলে বুঝতে পারবেন এটা উপরে কার সাথে কানেক্টেড আর নিচে কার সাথে কানেক্টেড। তো এটা উপরে যদি মুভ করেন এই ইনপুটটা, তাহলে দেখবেন এই গেটের সাথে কানেক্টেড, আর নিচের দিকে মুভ করলে দেখবেন এই গেটের সাথে কানেক্টেড। তো আমরা প্রথমে এই দুইটা গেটকে কানেক্ট করছি, এই দুইটা গেটকে কানেক্ট করার পরে ইনপুটের সাথে এটাকে কানেক্ট করব। আচ্ছা, তো এই বেসিক কানেকশন গুলো দেওয়ার পরে গেট টু গেট, তারপরে এখানে এটার সাথে আহ, এই কমন ড্রেনের সাথে আমার এটার ড্রেন কানেক্টেড ছিল। এই কানেকশন গুলো দেওয়ার পরে এটার সাথে যে কমন ড্রেন আর এই ড্রেন যে কানেক্টেড, দেখেন এখানে কমন ড্রেন, তার সাথে এই ড্রেন কানেক্টেড, এখান থেকে আউটপুট নোডটা বের হয়। তো এখান থেকে আমরা আউটপুট কানেকশন দিয়ে দিছি। আর এটা হচ্ছে এ এর সাথে কানেক্টেড ছিল। তো এটা তো একটা পলি লেয়ার, পলির সাথে এ হচ্ছে একটা মেটাল, পলির সাথে মেটাল কানেক্ট করার জন্য আমাদের একটা ভিয়া নিয়ে আসতে হয়। তো কিবোর্ডে ও প্রেস করলে ভিয়া আসে। ভিয়া এনে আমরা এখানে বসাবো, বসানোর পরে আচ্ছা এখানে একটা ভিয়া বসাবো, এখান থেকে আমরা মেটাল ওয়্যার টেনে এর কানেকশনটা দিচ্ছি। আচ্ছা, এখান থেকে মেটাল ওয়্যার টেনে এর কানেকশন দিচ্ছি, আর এখান থেকে মেটাল ওয়্যার টেনে বি এর কানেকশন দিচ্ছি। তো এবি এর কানেকশন গেল। এখন বাকি হচ্ছে এই সোর্স দুইটা, সোর্স কার সাথে কানেক্টেড হবে, দেখেন PMOS এর সোর্স কানেক্টেড হবে হচ্ছে ভিডিডি এর সাথে। PMOS এর সোর্স ভিডিডি এর সাথে কানেক্টেড, বাট এখানে একটা এক্সট্রা কানেকশন আছে, সেটা হচ্ছে বডি। তো দেখেন দুইটা বডি কিন্তু আমার ভিডিডি এর সাথে কানেক্টেড, মানে দুইটা বডি কমন টার্মিনালে কানেক্টেড। সো আমরা এখানে দুইটার জায়গায় একটা বডি আনলেই হবে। তো এখানে আমরা হচ্ছে বডি টার্মিনাল বানাইছি। বডির জন্য প্রথমে একটা কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে অক্সাইড, তারপরে এম ইন প্লেয়ার নিছি। নেওয়ার পরে বডি টার্মিনালটাকে এখানে বসাইছি। বসানোর পরে দেখেন আমার বডিটা কানেক্টেড হবে হচ্ছে দুইটা সোর্সের সাথে, আর সোর্স দুইটা কানেক্টেড ভিডিডি এর সাথে। তো আমরা এখানে কানেকশনটা টানছি হচ্ছে এই সোর্স থেকে স্টার্ট করছি, স্টার্ট করে ভিডিডি দিয়ে নিয়ে এই বডি পর্যন্ত নিচ্ছি। তো এই যে সোর্স থেকে এসে ভিডিডি দিয়ে গিয়ে আহ, এই বডি পর্যন্ত আসবে। আচ্ছা, কানেকশনটা হচ্ছে এরকম ভাবে, এই সোর্স থেকে এসে বডি পর্যন্ত, আবার এই সোর্স থেকে ওইটাকে কানেক্ট করে দিব। দেখেন কানেকশনটা মেক সেন্স করে কিনা।
এই সোর্সের সাথে এই সোর্স কানেক্টেড, দুইটা সোর্সই ভিডিডি এর সাথে কানেক্টেড, আবার এটা বডি টার্মিনালের সাথেও কানেক্টেড। তো আমরা যদি স্কিমেটিক থেকে মিলাই, তাহলে দুইটা সোর্স কানেক্টেড, সাথে ভিডিডি কানেক্ট। ফ্যান পারি যাওয়া ভিজাইল ক্যামেরা শেষ করে যাইতেছে, শেষ হয়ে যাবে অনেক। আচ্ছা, তো দুইটা সোর্স ভিডিডি এর সাথে কানেক্টেড এন্ড দুইটা সোর্সই আবার বডির সাথে কানেক্টেড। সো সেম বডিটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসছি, নিচে এনে জাস্ট ইন লেয়ারটাকে চেঞ্জ করে পিম্প বানাইছি, যেহেতু নিচে এনমস। আচ্ছা, এনমস এর এখানে হচ্ছে আমাদের দুইটা বডিকেই আমরা একসাথে কানেক্ট করছি, মানে এটার বডি আর এটার বডি দুইটাই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এখানে হচ্ছে আমরা এটাকে টান দিছি, টান দিয়ে গ্রাউন্ডের সাথে নিয়ে এই বডি এর সাথে কানেক্ট করে দিছি। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে দেখেন, আমার এখানে দুইটা বডি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো আমার জাস্ট একটা কানেকশন টানা লাগছে, মানে এখানে জাস্ট একটা বডি ইউজ করছি। একটা বডি ইউজ করে সেটা হচ্ছে এই এনমসটার সোর্স থেকে নিয়ে গ্রাউন্ড পর্যন্ত কানেকশন দিছি। এই যে এই এনমস এর সোর্স থেকে নিয়ে গ্রাউন্ড হয়ে বডির সাথে কানেকশন দিছে, এনমস এর সোর্স থেকে গ্রাউন্ড হয়ে বডির সাথে কানেক্টেড। এখন আপনি যদি এইটার বডিকে এই সোর্সের সাথে কানেক্ট করেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে আরেকটা বডি আনতে হবে। এই জিনিসটাই কপি করে এদিকে আরেকটা আনবো, আনার পরে এই এনমস এর বডিটা এই সোর্সের সাথে কানেক্টেড হবে। সো এই সোর্সের এখানে আরেকটা কন্টাক্ট থাকবে, এখানে আরেকটা কন্টাক্ট থাকবে, সেই কন্টাক্টটা হচ্ছে ওই বডির সাথে কানেক্টেড হবে। আর এটা এই বডির সাথে কানেক্টেড হবে গ্রাউন্ড হয়ে। ওইটা জাস্ট বডির সাথে কানেক্টেড হবে, বাট কোনো গ্রাউন্ড হয়ে কানেক্টেড হবে না। এটুকুই জাস্ট ডিফারেন্স হবে। আর এখানে আপনাদের এই কাজটুকু করার পরে পুরো লেআউটটা বানাবেন, বানানোর পরে ডিআরসি চেক দিবেন। তো আমার এখানে হচ্ছে ডিআরসি তে প্রথম একটা এরর আসছিল যখন রান দিছি। তো এররটা ছিল হচ্ছে আমি এখানে এনওয়েল লেয়ারটা ইউজ করি নাই, এনওয়েল লেয়ার ইউজ না করার কারণে এরর দিছিল। তো এনওয়েল লেয়ারটা ইউজ করার পরে এররটা সলভ হয়েছে। তো আমি যখন সেকেন্ড টাইম রান দিছি তখন হচ্ছে জাস্ট একটা এরর ছিল, সেটা হচ্ছে বলছে মেটাল ওয়ান এরিয়া মাস্ট বি গ্রেটার দেন 0.07 মাইক্রোমিটার। সো এররটা কোথায় দেখাইছে, এখানে দেখাই এই মেটাল ওয়ান লেয়ারটা আমার 0.07 মাইক্রোমিটারের চেয়ে বেশি হবে। এটা যেহেতু আমি খুবই ছোট একটা কানেকশন দিছি, সো এটা এরর দিছে। এটা আপনারা যেটা করতে পারেন, বি ইনপুটটাকে আরো লেফটে নিবেন, লেফটে নিয়ে পলি লেয়ারের উপর দিয়ে আপনি মেটাল কানেকশন দিলে কোনো প্রবলেম নাই, এখানে কোনো এরর দিবে না। উপরেও আমরা সেম কাজ করছি, যে পলির উপর দিয়ে মেটাল নিছি। সো এখানে বিটাকে এই পাশে নিয়ে পলির উপর দিয়ে মেটাল কানেকশন দিবেন, তাইলে হোপফুলি এই এররটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? মানে বোঝার কথা না, ভিডিও রেকর্ডিংটা দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে, আর হাতে করলে প্রবলেম গুলো বুঝতে পারবেন না, মানে কোথায় কোথায় প্রবলেম হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ন্যান্ডের লেআউট গেল। এক্সপেরিমেন্ট এইটা আমরা করব হচ্ছে এন্ড গেটের লেআউট। তো আমরা আগে ইনভার্টারের লেআউট করছি, ন্যান্ডের লেআউট এক্সপেরিমেন্ট 7 এ করছি। দুইটার লেআউটই আমাদের সেফ থাকার কথা। দুইটার লেআউট যদি সেফ থাকে, এন্ড যখন বানাইতে যাব তখন আমাদের দুইটার এই সেভড লেআউট গুলো চলে আসবে। জাস্ট আমরা ইনভার্টারের সাথে ন্যান্ড কে কানেক্ট করব। তো এটা হচ্ছে আমাদের পরের এক্সপেরিমেন্টের টাস্ক। আজকে যা করছি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন?
আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটু রোল কল করি। স্যার আমরা ওপেন এন্ডেড এক্সপেরিমেন্টের জন্য কি করব? একটা আমাদের এক্সাম্পল দিতে চাইছিলেন। ওপেন এন্ডেড এর জন্য ওপেন এন্ডেড তো অনেকে করে ফেলছেন মনে হয়। আচ্ছা, আহ, দাঁড়ান আমি একটু বের করি। স্যার আমাদের বিএলএসআই যে অ্যাসাইনমেন্টটা আছে মানে ওই আমাদের মানে কোর্সের মধ্যে ওইটাই কি আমরা দিতে পারি? কোথায় অ্যাসাইনমেন্ট আছে? আর স্যার ওই আমাদের থিওরি ক্লাসে যেটা দিছে আর কি। থিওরি ক্লাসে কি দিছে? থিওরি ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি? স্যার 2 বিটের এএলইউ ডিজাইন। 2 বিটের এএলইউ ডিজাইন। এএলইউ তে কি কি আছে একটু বলেন। এন্ড এন্ড অর নট আর হচ্ছে অ্যাডার। এটা কি আপনি কমপ্লিট করতে পারবেন? স্যার ফুল মনে হয় না এটা হবে স্যার। মানে এটা তো আপনি বলছেন থিওরির জন্য, বাট আপনি কি এটা লেআউট নিয়ে চিন্তা করছেন? স্যার এখানে মানে অ্যাসাইনমেন্টের লেআউটের জন্য স্যার ল্যামডা বেস স্টিক ডায়াগ্রাম এখানে স্যার ভ্যালু দেওয়া আছে স্যার। এটা একটু ক্রিটিক্যাল স্যার। হ্যাঁ, এটা করতে ভালো টাইম লাগবে। মানে এটা একদম রিগোরাসলি বসে করতে হবে। আপনারা স্যার তাহলে স্যার এটাই যতটুকু পারি স্যার এটাই দেই। যতটুকু পারি না, মানে যা করবেন একদম শেষ পর্যন্তই করেন। আচ্ছা, আমি কিছু সাজেশন দিতে পারি আপনাদের কি কি করতে পারেন। একটা হচ্ছে অ্যাডার সার্কিট ডিজাইন করতে পারেন। আচ্ছা, অ্যাডার সার্কিট ডিজাইন করতে পারেন। তো অ্যাডার সার্কিট অনেক রকম হয়। একটা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার, আচ্ছা রিপল ক্যারি অ্যাডার ডিজাইন করতে পারেন। তারপরে ক্যারি স্কিপ অ্যাডার ডিজাইন করতে পারেন। দেন ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, অনেক রকমের অ্যাডার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কাউন্টার ডিজাইন করতে পারেন। কাউন্টার ডিজাইন করলে ম্যাক্স 4 বিট পর্যন্ত করতে পারেন, এর বেশি 4 বিটও একটু টাফ হয়ে যাবে। মানে 2 বিট পর্যন্ত ডিজাইন করতে পারেন কাউন্টার। দেন শিফটার সার্কিট আছে, রোটেটর সার্কিট আছে। আহ, এগুলা মোটামুটি ইজি সার্কিট আর কি, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি বলছি হচ্ছে ট্রিপল ক্যারি অ্যাডার, ক্যারি স্কিপ অ্যাডার, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, তারপর 2 বিট কাউন্টার, শিফটার, রোটেটর। রোটেটর স্যার ল্যাবের 2 ইনপুট গেট গুলাই তো মিলাইতে পারি না, এগুলো কিভাবে করব? 2 ইনপুট। আচ্ছা, আপনাদের ডেডলাইন কবে দেওয়া ওপেন এন্ডেড? ওপেন এন্ডেড এর ডেডলাইন কবে? 14 তারিখ মেবি। 14 তারিখ। 10 দিন টাইম আছে।
আচ্ছা, সার্কিট ডিজাইন পার্টটাতে তো কোনো প্রবলেম হবে না, এটা হওয়ার কথা না। এখন ধরেন আপনারা যদি এই টাইপের সার্কিট করেন, মানে অ্যাডার সার্কিট টাইপ কিছু করেন, তাহলে এখানে সিমুলেশন দিবেন কি? এখানে সিমুলেশন দিতে হবে হচ্ছে এখানে ট্রানজিয়েন্ট সিমুলেশন দিয়ে দেখাইতে হবে যে আপনার অ্যাডারটা ঠিক মতন কাজ করতেছে, মানে একটা ক্লক পর পরে অ্যাডার অ্যাডারের আউটপুট চেঞ্জ হইতেছে, প্লাস কাউন্ট করতেছে অথবা মাইনাস কাউন্ট করতেছে। তারপরে হচ্ছে লেআউট জেনারেট করবেন, লেআউট জেনারেট করার পরে ডিআরসি এলভিএস চেক দিবেন। আর পোস্ট লেআউট সিমুলেশন দেওয়া তো তেমন টাফ কিছু না, মানে এটা তো এমনিতেই পারা যায়। এছাড়া আপনারা যদি আরেকটু ইজি সার্কিট করতে চান, মানে ইজি বলতে সিকোয়েন্সিয়াল সার্কিটের দিকে যদি না যেতে চান, মানে পুরাটাই ক্লক ছাড়া সার্কিট যদি করতে চান, তাহলে আরো কিছু সাজেশন দেই। আপনারা ব্যান্ড গ্যাপ রেফারেন্স সার্কিট জেনারেট করতে পারেন। ব্যান্ড গ্যাপ রেফারেন্স সার্কিটের কাজ হচ্ছে আমরা একটা ফিক্সড ভোল্টেজ যদি জেনারেট করতে চাই, তাহলে ব্যান্ড গ্যাপ রেফারেন্স সার্কিট দিয়ে জেনারেট করতে পারি। তো ব্যান্ড গ্যাপ রেফারেন্স সার্কিট হচ্ছে জাস্ট আমরা মসফেট আর বিজেটি দিয়ে সার্কিট ডিজাইন করি, করে এখান থেকে ধরেন আমার টেম্পারেচার বা ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এগুলো যদি চেঞ্জ হয়, ব্যান্ড গ্যাপ রেফারেন্স সার্কিটের আউটপুটটা মোটামুটি ফিক্সড থাকবে। তারপরে ফেজ শিফটার সার্কিট ডিজাইন করতে পারেন, যেটা আমার ইনপুট ভোল্টেজের ফেজকে শিফট করবে একটা স্পেসিফিক রেঞ্জে, মানে 120 ডিগ্রি বা 180 ডিগ্রি এভাবে শিফট করবে। এগুলা হচ্ছে ক্লক ছাড়া সার্কিট। স্যার আমাদের যদি ভিডিও দিয়ে দিতেন ভালো হতো স্যার, রেফারেন্স ভিডিও। রেফারেন্স ভিডিও? কিসের ভিডিও? সার্কিট ডিজাইনের? জি স্যার। সার্কিট ডিজাইনের ভিডিও কই পাবো? আচ্ছা, আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেই। আর ভিডিও বলতে আপনারা সার্কিট তো অনলাইনে সার্চ দিলেই পাবেন। স্যার আমার মনে হয় স্যার আপনি লিস্ট অনুযায়ী গ্রুপ ফিক্স করে দিলে ভালো হয় স্যার, তাহলে হচ্ছে একজনের সাথে আরেকজনের আর মিলবে না স্যার। না না, গ্রুপ ফিক্স করে দিতেছি না, কারণ অনেক গ্রুপ করে ফেলছে আসলে, অনেক গ্রুপ অনেকদিন করে ফেলছে মনে হয়। আপনারা যদি কেউ করে থাকেন তাহলে চেঞ্জ করতে হবে না, জাস্ট এতটুকু ইনশিওর করেন যাতে আপনাদের প্রজেক্ট, মানে এক্সপেরিমেন্টটা একদম ইজি কিছু না হয়ে যায়, মানে একটু যাতে কমপ্লেক্সিটি লেভেল থাকে। আর খুব বেশি কমপ্লেক্স কিছুতেও যাওয়ার দরকার নাই, মানে যেটা করতে গিয়ে আপনার পুরো সেমিস্টার শেষ হয়ে যেতেছে এমন কিছু করার দরকার নাই। আবার একদম বাচ্চাদের লেভেলের কিছু করেন না, মানে ইনভার্টার বা এন্ড গেট অর গেট এসব ডিজাইন করে আনবেন না, সাথে একটু কমপ্লেক্স কিছু করবেন। মানে আপনারা যদি ধরেন টু ইনপুট গেট আমরা এক্সপেরিমেন্টে করছি, এখন অনেকে টু ইনপুট গেট নিয়ে কাজ শুরু করে দিছে। তো টু ইনপুট গেট নিয়ে কাজ শুরু করলে করেন, ঠিক আছে, সমস্যা নাই। বাট ধরেন আপনি অলরেডি একটা, আমরা এক্সপেরিমেন্টে ল্যান্ড করেছি, আপনি অলরেডি নর গেট করছেন। তো আপনি নর গেট না করে নর গেটের সাথে আরেকটু কিছু অ্যাড করে আরেকটু কমপ্লেক্স কিছু করেন, মানে ধরেন নর গেট দিয়ে আর কি করা যায়, নর গেট দিয়ে আপনি একটা এক্সঅর ইমপ্লিমেন্ট করেন, বা নর থেকে অন্য কোনো একটা গেট নিয়ে আসেন, এটাও একটা ওপেন এন্ডেড হতে পারে। বুঝতে পারছেন? মানে আমি খুব বেশি কমপ্লেক্স কিছু চাইতেছি না, আবার খুব ইজি কিছু চাইতেছি না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা ওপেন এন্ডেড এর লাস্টে একটা পার্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনাদের কার কি কন্ট্রিবিউশন এই পার্টটা অ্যাড করবেন একটা টেবিল দিয়ে, মানে কে কি কাজ করছেন প্রজেক্টে, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে,
আর আপনাদের হচ্ছে তাহলে প্রজেক্টের মানে ওপেন এন্ডেড এর উপরে কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, আপনারা রিপোর্ট জমা দিবেন আর রিপোর্ট থেকেই প্রশ্ন করব কিছু। তো রিপোর্ট জমাটা একদম আলাদা কোনো একদিন নিব, হয়তো ল্যাবের বাইরের কোনো টাইমে নিব। আর বাকি থাকবে হচ্ছে ল্যাব ফাইনাল আর পারফরমেন্স টেস্ট। তো লাস্ট পারফরমেন্স টেস্ট যেটা হবে সেটা একদম ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়াল মানে টোটালি ইন্ডিভিজুয়াল। এখানে টাইমও হয়তো আলাদা করে দিব। মানে সাপোজ B2 এর যখন ল্যাব ফাইনাল সরি পারফরমেন্স টেস্ট নিব তখন B2 এর এক গ্রুপের আগে শুরু করব, আরেক গ্রুপ বাইরে থাকবেন ওয়েট করবেন, আরেক গ্রুপ পরে শুরু করবো আর কি। তো এটা একদম ইন্ডিভিজুয়াল হবে। আর এক্সপেরিমেন্ট পারফরমেন্স টেস্টটা হবে হচ্ছে এক্সপেরিমেন্ট 5 থেকে 8 এর উপরে, 9 এর কোনো পারফরমেন্স টেস্ট থাকবে না। তো 4টা এক্সপেরিমেন্ট 5, 6, 7, 8 এই 4টা প্র্যাকটিস করবেন আপনারা পারফরমেন্স টেস্টের জন্য। তো পারফরমেন্স টেস্টটা আমি নেক্সট উইকে নিয়ে ফেলতে চাইতেছি। নেক্সট উইকে আপনাদের যে ল্যাব টাইম এই টাইমে নিতে চাইতেছি। এই টাইমে কি আপনারা দিতে পারবেন নাকি নেক্সট উইকে আপনারা ল্যাব ফাইনাল দিতে চান? স্যার এক্সপেরিমেন্ট নেক্সট উইকের ক্লাস টাইমে হচ্ছে আমি পারফরমেন্স টেস্ট নিতে চাইতেছি। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে এক্সপেরিমেন্ট 8 শেষ করা হয় নাই। তো এক্সপেরিমেন্ট 8টা কি আমি রেকর্ডিং দিয়ে দিব আপনাদেরকে নাকি এক্সপেরিমেন্ট 8টা একটা এক্সট্রা ক্লাস দিয়ে শেষ করব? বাদ তো দেওয়া যায় না। স্যার ওটা আমরা রিপোর্ট দিলাম জাস্ট হচ্ছে পারফরমেন্স টেস্ট থেকে বাদ দিয়ে দিলে স্যার ভালো হয়। আচ্ছা পারফরমেন্স টেস্ট এটা রাখা না রাখা একই কথা, কারণ 7 আছে মানে 8 এর কনসেপ্ট 7 এর মধ্যেই আছে, 8 এ নতুন কোনো কনসেপ্ট তো নাই। তো এটা বাদ দেওয়া না তাহলে দেওয়া ভিডিও দিয়ে দিয়ে দিবেন, তাহলে ভিডিও দিয়ে দিন আলাদা না হয়। আচ্ছা রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড ওকে রেকর্ডিং দিলাম, সমস্যা নেই। আহ, তাহলে কি নেক্সট উইক আমরা এক্সপেরিমেন্ট পারফরমেন্স টেস্ট রাখবো নাকি পরের উইক? পারফরমেন্স টেস্টটা পরের উইকে নিয়ে সামনের উইকে পরের উইকে হলে তো ভালো হচ্ছে। পরের উইকে ভালো। আচ্ছা এটা তাহলে আমাকে একটু ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে হবে যে পরের উইকে তো হচ্ছে আপনাদের 3 দিন জাস্ট এক্সট্রা ক্লাসের জন্য রাখা হয়েছে। তো এই 3 দিনে যদি ল্যাব ফাঁকা থাকে তাহলে ওই 3 দিন আমি স্কেডিউল করতে পারবো। মানে 3 দিন লাগবে না, হয়তো একদিনেই 3 গ্রুপের নিয়ে নিলাম, এভাবে শেষ করা যাবে। এখন আপনাদের যদি মনে হয় প্র্যাকটিসের জন্য টাইম লাগবে, এই উইকে দিতে চান না মানে পরের উইকে দিতে চান না, তাহলে এটা তারপরের উইকে নিব, সমস্যা নেই। তাহলে এই উইকে হচ্ছে আমাদের ল্যাব ফাইনালটা শেষ করে ফেলতে হবে। পারফরমেন্সটা স্যার নেক্সট উইকে বেটার হয় স্যার। নেক্সট উইকে মানে হচ্ছে কত তারিখ হয়? নেক্সট উইকে স্যার ল্যাব ফাইনালটা নেন, এরপরে আমরা পারফরমেন্স টেস্টটা দিই। আচ্ছা এটা একটু সিআররা ডিসকাস করে সবার সাথে ডিসকাস করে আমাকে জানাই যে আপনারা কি ডিসিশন নেন, কি করতে চান। ওকে স্যার। ঠিক আছে। আর মার্কস ডিস্ট্রিবিউশন তো আপনারা জানেনই, আপনাদের ল্যাব ফাইনালে হচ্ছে থাকবে 15 মার্কস, পারফরমেন্স টেস্টে টোটাল 40 মার্কস। আর ওপেন এন্ডেড যেটা জমা দিবেন সেটাতে হচ্ছে 10 মার্কস। আর ওভার বাকি সব ল্যাব রিপোর্ট মিলায় হচ্ছে 15 মার্কস। তো এজন্য বলতেছি ওপেন এন্ডেডে আপনারা এত কমপ্লেক্স কিছুতে যান না, আহ, মানে মডারেট লেভেলের কিছু করার ট্রাই করেন।
আচ্ছা রোল কল করতেছি, রেসপন্ড করেন। রোল 131 B2 131 প্রেজেন্ট স্যার। 53 53 54 Yes, sir. 56 Yes, sir. 57 Present, sir. 66 66 67 Sir, Yes, sir. 66. Present, sir. 68. so 68 আছে 72 76 Yes, sir. 86 Yes, sir. 86. 92 Yes, sir. 92. 95 Yes, sir. 98 100 Yes, sir. 101 Yes, sir. 101. so 158 Yes, sir. 159 Present, sir. 171 173 Yes, sir.